পাক জঙ্গি যোগে জালে বাঙালি যুবক বেঙ্গালুরু থেকে ধৃত বাদুরিয়ার আশাফুল মল্লিক। বছর দেড়েক আগে বেঙ্গালুরুতে আশাফুল ধৃত আশাফুলের সঙ্গে তেহরিকি তালিবানের যোগ। আফগানিস্তানে যাওয়ার পরিকল্পনা ছিল তার। ধৃতের মোবাইলে জঙ্গি যোগের একাধিক তথ্য। হায়দ্রাবাদের জঙ্গি হ্যান্ডলারের সঙ্গে যোগ আশাফুলের। বেঙ্গলের টাটা কোম্পানিতে কাজ করতো, ওখান থেকে কারা নিয়ে গেছে কি বৃত্তান্ত আমরা অত কিছু শুনিনি, জানতে পেরেছি ওখানে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশ থানার থেকে ফোন করেছে, আমার ছেলের কাছ থেকে তো নাম্বার পেয়েছে, ওর বাপের নাম্বার। টাটা কোম্পানিতে সিকিউরিটির কাজ করতো। কোথায়? বেঙ্গলের। পুলিশ এসেছিল আপনাদের এই বাড়িতে? আপনার ছেলে আফগানিস্তানে যাওয়ার জন্য পাসপোর্টে মানে ভিসা অ্যাপ্লাই করেছিল, কেন? আফগানের ভিসা করিনি। আপনার ছেলে পাসপোর্ট আছে? হ্যাঁ, পাসপোর্ট আছে। গোবরডাঙ্গা কলেজে পড়েছে, বিএ পাশ করা হয়ে গেছে। বিএ পাশ করা হয়ে তারপর চাকরির পরীক্ষা দিয়েছে, অনেকবার পরীক্ষা দিয়েছে আমার ছেলে। চাকরি হয়নি বলে তারপরে ও সিকিউরিটি গার্ডের কাছে গেছে। হ্যাঁ, তো ওখানে ওর সঙ্গে কি আপনার বাড়িতে কেউ আসতো? অচেনা লোকজন কেউ আপনার বাড়িতে? না, কেউ কোনোদিন আসেনি না। হ্যাঁ, যেটা সাসপেক্ট করছে যে ও একটা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, এইভাবে ধরেছে। আপনি কি বলবেন? কোনোদিন যুক্ত থাকবে না আমার ছেলে, কেননা 24 সালে যে একটা স্টুডেন্ট মানে চাকরির পরীক্ষা দিয়েছে, ব্যারাকপুর রানে গেছে, পাশ করেছে, সেখানে ওর চাকরি হয়নি, মনের কষ্ট। তাহলে পুলিশ ধরলো কেন ওকে? ও কি ডিসপুট পেয়েছে তা আমি কি জানি বলো? বিশাল ভালো, ওর মতন ছেলে হয় না গ্রামের। আপনারা আশেপাশে রুদ্রপুর, নারায়ণপুর, জঙ্গলপুর, বাগজোলা, বাদুরিয়া থানা সবাই বলবে, নাম করে জিজ্ঞেস করে বলবে কিরকম ছেলে, ওর বাবা মা কেরাম কিংবা ও কেরাম বলবে। ওর মতন ছেলে হয় না। একটা মানুষের মানে মুখের মানে সামনের দিক ফিরে পর্যন্ত তাকায় না। এরা সবসময় পড়াশোনায় ব্যস্ত থাকে। আমরা দেখেছি ও কোনো হতেই পারে না, কিন্তু ওরা যদি ধরে সেটা আমরা মানে বলতে পারবো না। এই শুনেছি যে ও কোম্পানিতে কাজ করতো সিকিউরিটি, সেখান থেকে ওর মানে পুলিশই তুলে নিয়ে গেছে, এটা আমরা শুনেছি। রানার অফের পর আবারও রাজ্যে আইএসআই এজেন্ট সন্দেহে গ্রেফতার। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কোচবিহার থেকে বেঙ্গল এসটিএফ এর জালে 3। পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ। প্রথমে জঙ্গি হামিম মণ্ডল, তারপর পাক জঙ্গি তথা আইএসআই এজেন্ট রানা রউফ। 14 বছর নাম ভাড়িয়ে কলকাতায় ঘাপটি মেরেছিল সে। এবার পাকিস্তানের চর সন্দেহে গ্রেফতার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কোচবিহার থেকে। শুক্রবার রাতে এসটিএফ এর জালে 3। বাংলাদেশ সীমান্ত লাগোয়া কোচবিহার, এখান থেকে এসটিএফ এর জালে সন্দেহভাজন 3 পাক গুপ্তচর। এসটিএফ সূত্রে দাবি এই 3 জন ভারতের সিম কার্ড বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানে পাচার করত। সেই সিম কার্ড ব্যবহার করে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাচার করত। জাল নোট চক্রের সঙ্গেও এরা জড়িত বলে গোয়েন্দাদের দাবি। আইএসআই এজেন্ট সন্দেহে ধৃত শফিকুলের শ্বশুরবাড়ি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায়। এই পাঞ্জিপাড়াতে রয়েছে বিএসএফ ক্যাম্প। আমাদের বিয়ে হওয়ার তো হয়ে গেল 12 বছর। আমার পরিবারে আমার বর, আমার 3টে ছেলে। বর কি বাংলাদেশ থেকে আসছিল তারপর আপনাকে বিয়ে করছিল? না, সেটা তো আমি বলতে পারবো না। আমার স্বামী তো টোটো চালাচ্ছিল, কাপড় চোপড়ের ব্যবসা করছিল, আমাকে 1 টাকাও খরচা দেয় না। আমি মেশিন চালাই, আমি নিজে কাজ করি, পেট চালাই। 2 বছর থেকে আসি। আইএসআই এজেন্ট সন্দেহে ধৃত আরেকজন রশিদুল হক কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জের বাসিন্দা। সাহেবগঞ্জের কুটসাহাটে রশিদুলের বাড়ি। রশিদুলের বাড়ি থেকে 50 মিটার দূরে বাংলাদেশ বর্ডার। এসটিএফ এর দাবি বেঙ্গালুরু এবং দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করত রশিদুল। এই রশিদুল হককে সিম পাচার চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে চিহ্নিত করেছে এসটিএফ। এমন এলাকা থেকে পাক গুপ্তচর সন্দেহে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যেখান থেকে চিকেন স্নেকের দূরত্ব খুব বেশি নয়। উত্তর পূর্ব ভারতের অন্যতম স্ট্র্যাটেজিক পয়েন্ট চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোর,
বাংলাদেশে মৌলবাদের বাড়বাড়ন্তের ফলে দেশের এই অংশকে নিরাপদ রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। কারণ চিকেন স্নেককে ঘিরে রয়েছে চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ। এই 4 আন্তর্জাতিক সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চিকেন স্নেক হাতছাড়া হলে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই চিকেন স্নেকের কাছেই চরবৃত্তির মডিউল। যেরকম একদিকে হামিম গ্রেপ্তার হয়েছে, তারপর রানার অফ গ্রেপ্তার হয়েছে, এবং এখানে এই 3 জনকে গ্রেপ্তার করা, এই জায়গাটা সীমান্তের খুব কাছাকাছি জায়গা, চিকেন স্নেকের কাছাকাছি জায়গা, কিন্তু উদ্দেশ্য অর্থনীতিক, ভারতের যে অর্থনীতি তাকে টার্গেট করা, আর উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ টেররাইজ ইস্ট, এই পলিসিটা এরা নিয়ে চলছে। কিন্তু আমরা যেটা জানতে পারছি যে ভারতের গোয়েন্দা বাহিনী এবং রাজ্যের গোয়েন্দা বাহিনী, তার সঙ্গে সঙ্গে STF এবং স্পেশাল ফোর্স, তাদের জন্য এটা খুব বড় জয়। এই চরবৃত্তির নেটওয়ার্ক কতদূর বিস্তৃত তারই খোঁজে গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। পাকিস্তানে বসে ভারতের সিম কার্ড ব্যবহার, হানি ট্র্যাপে হাতিয়ার সিম কার্ড, বাহিনীকে প্রলোভনের ফাঁদে ফেলে জাতীয় নিরাপত্তার গোপন তথ্য হাতানোর চেষ্টা, পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে ভারতের জাল নোটের কারবার, শত্রুদের পরিকল্পনায় জল ঢেলেছে STF, কোচবিহারের জালে 3 ঘরশত্রু বিভীষণ। গোয়েন্দা সূত্রে দাবি, বাংলাদেশ এবং নেপালকে ব্যবহার করে নিজেদের নেটওয়ার্ক ভারতে বিস্তৃত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এর জন্য তারা ভারতেই গুপ্তচর তৈরির চক্রান্ত চালাচ্ছে। পাকিস্তানের এই মডিউল ভেস্তে দিচ্ছেন গোয়েন্দারা। শুক্রবার কোচবিহার থেকে ISI এজেন্ট সন্দেহে বেঙ্গল STF এর জালে 3 জন: রশিদুল হক, মোহাম্মদ শফিকুল ইসলাম, নূর নাসিরউদ্দিন আলী। STF সূত্রে দাবি, এই 3 জন ভারতের সিম পাঠাতো বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানে। এই সিম কার্ডগুলি ছিল তাদের হানি ট্র্যাপের হাতিয়ার। ভারতের সিম কার্ড অ্যাক্টিভ করা হতো পাকিস্তান, বাংলাদেশে। সেখান থেকে বাহিনীকে প্রলোভনের ফাঁদে ফেলে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদায়ের চেষ্টা করা হতো। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীর থেকে বাহিনীকে কল করা হয়েছে বলে দাবি STF সূত্রে। এই চক্রে বাংলাদেশের এক নাগরিক আকবর ওরফে সম্রাটের নাম উঠে এসেছে। ISI এজেন্ট সন্দেহে ধৃত মোহাম্মদ শফিকুল ইসলামের মোবাইল থেকে বাংলাদেশের নম্বর মিলেছে বলে দাবি STF এর। কলকাতা পুলিশের তরফ থেকে এই নাম্বারগুলিকে ট্র্যাক করা হয় এবং নাম্বার ট্র্যাক করে দেখা যায় যে এই 3 অভিযুক্ত বেআইনিভাবে সিম কার্ড তুলে তা পাকিস্তানি এজেন্টদের হাতে তুলে দিত, হ্যান্ডলারদের হাতে তুলে দিত, এবং সেই হ্যান্ডলাররা এই সিম কার্ড মারফতই গোটা ভারতে বিভিন্ন জায়গায় তাদের এই চরবৃত্তি দীর্ঘদিন ধরে তারা করে যাচ্ছিলেন। STF সূত্রে আরও দাবি, ধৃত এই 3 জনই যুক্ত ছিল জাল নোটের কারবারের সঙ্গে। পাকিস্তানের বরাবরের এজেন্ডা ভারতের অর্থনীতিকে নষ্ট করতে ভারতে জাল নোট ছড়িয়ে দেওয়া। গোয়েন্দা সূত্রের দাবি, আন্ডারওয়ার্ল্ডের প্রেসে মুদ্রিত এই জাল নোট পাকিস্তান থেকে সরাসরি অথবা নেপাল, বাংলাদেশ হয়ে এই জাল নোট ভারতে পাঠানো হয়। এই কাজ করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI। সম্প্রতি জাল নোট পৌঁছতে ড্রোনের ব্যবহারও শুরু করেছে করাচি। সিম কার্ড চক্র এবং জাল নোট চক্রের পিছনে রশিদুল হককে অন্যতম গুরুত্বপূর্ণ যোগসূত্র বলে দাবি করেছে STF। রশিদুলের সঙ্গে বাংলাদেশি নাগরিক আকবরের সঙ্গে লেনদেনের প্রমাণ মিলেছে। এই আকবর বাংলাদেশে থাকা পাক ISI এজেন্ট বলে STF সূত্রে দাবি। রশিদুল নামে যিনি রয়েছেন তিনি এই অপারেশনের নোডাল অপারেটিভ ছিল, এমনটাই STF সূত্রে খবর। 2023 থেকে 25 সালে নাজিরাহাট সীমান্ত থেকে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা জাল নোট পাচার করা হয়েছিল এবং সেই মামলায় কার্যত উঠে এসেছিল এই রশিদুলের নাম। চিকেন স্নেকের কাছে জঙ্গি মডিউলের খোঁজ, শত্রুদের পরিকল্পনায় জল ঢেলেছে STF। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। জবর 3টে বর দিয়েছিলেন ভূতের রাজা। তার মধ্যে একটা যেখানে খুশি যাওয়া। স্বাধীনতার 8 দশকে পৌঁছে ভূতের রাজার সেই জুতো জোড়ার খোঁজেই রয়েছেন এই মানুষগুলো।
কারণ তাদের যেখানে খুশি যাবার পথে বাধা এই জীর্ণ ভাঙা নড়বড়ে সাঁকো। অভিযোগ, সরকার আসে সরকার যায়, সাঁকো থেকে স্বাধীনতা মেলে না, সেতু বন্ধন আর হয় না। দক্ষিণ 24 পরগনার বুধাখালী গ্রাম পঞ্চায়েতের ফটিকপুর গ্রাম, পাশ দিয়ে বয়ে গেছে চুনকুরি নদী। স্কুল, কলেজ, হাসপাতাল যেতে হলে এই নদীটাই পেরোতে হয়। ভরসা 30 বছরের পুরনো এই নড়বড়ে সাঁকো। ভরা বর্ষায় নদীর ঝাপটায় সাঁকো কাত, দেখুন কি অবস্থা। বাধ্য হয়েই চলছে এখান থেকেই ঝুঁকির যাতায়াত। অনেকটাই জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছি একটা প্রায় ভগ্ন কাঠের সেতুতে। কয়েকদিন বৃষ্টি এবং তার জেরে মাটিতে ধস, এবং তারপরেই কিন্তু এই ভগ্ন প্রায় সেতুটিতে আমি ঠিকঠাক দাঁড়াতে পারছি না। আমি দেখানোর চেষ্টা করব। পুরো সেতুটি কিন্তু ভেঙে গিয়েছে এবং এখনও পর্যন্ত এই সেতুটি কোনো রকম গ্রামবাসীরা তালিতাপ্পা দিয়েছে বাঁশ দিয়ে, এবং তারপর যাওয়া আসা করছে। আমার সামনের দিকটা হচ্ছে ফটিকপুর, এবং এই ফটিকপুরের মানুষজনরা প্রতিনিয়ত এই ব্রিজটার ওপর অবলম্বন করে। প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরাও এই ব্রিজের ওপর থেকে কিন্তু ওই পাশে রাজনগর গ্রাম রয়েছে, সেখানে যে স্কুল, সেই স্কুলে যায়। এই মুহূর্তে পরিস্থিতিটা ভয়ঙ্কর, শুধু এখন নয়, রাতের বেলাও কিন্তু এই ব্রিজের ওপর থেকেই আসতে হয়। আমাদেরও তো সমস্যা পড়তে হয়, যেতে আসতে, সাইকেলে যায়, বাইক যায়, ভেঙে গেছে, যাতায়াতের অসুবিধা হচ্ছে, অনেকটা ঘুরে ঘুরে আসতে হচ্ছে। আবার আমরা এখন যেতে পারিনি, আমাদের ভয়েতে হাত পা কাঁপতেছে। এই পোলটা ভেঙে গেছে ধস লেগে, পোলের খুঁটিটা খুব পরিস্থিতি খারাপ। বৃষ্টি এমনি এই পাড়ার ছেলেরা 2-4টে বাঁশ দিয়ে চলাচল করতেছে, খুব রিক্সে, জীবনের ঝুঁকি নিয়ে। ছাত্ররা যেতে পারছে না, আমাদের গায়ে ওদিক দিয়ে ঘুরে নিয়ে যেতে হয় 2-3 কিলোমিটার, ওখান থেকে ঘুরে উগলি বাজে। আপনারা চাচ্ছি ভালো হোক, পোলটা ভালো করে মেরামত করা হোক। এবার দেখুন উত্তর দিনাজপুরের ইসলামপুর ডাঙ্গাপাড়া এলাকার দলঞ্চা নদী পেরোতে কয়েক হাজার মানুষের ভরসা এই নড়বড়ে সাঁকো। ঝুঁকির যাতায়াত, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। শুধু মিলে প্রতিশ্রুতি, কাজের কাজ কিছু নেই। গত 15 বছর তৃণমূল আমলে এমনটাই প্রতিশ্রুতি পেয়েছেন ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দারা। প্রথমে জমি জটের সমস্যা বললেও সে সমস্যার সমাধান করে দেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা নিজ উদ্যোগে রাস্তার জন্য জমি রেজিস্ট্রিও করে দেন, কিন্তু এখনো পর্যন্ত সেই ডাঙ্গাপাড়ার যে বাসের সাঁকো, সেই বেহাল বাসের সাঁকোর উপর দিয়েই যাতায়াত করছেন সাধারণ মানুষ। আগে 34 বছর রাজ করে গেল সিপিএম সরকার, তারপরে আসলে আমাদের টিএমসি সরকার 15 বছর রাজত্ব করে গেল। ব্রিজের মাপ নিয়ে গেল, রাস্তার মাপ নিয়ে গেল, সবকিছু আশ্বাস দিচ্ছে, আজ পর্যন্ত ব্রিজ হচ্ছে না। এখান থেকে প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে 1-2 এখানে পড়ে জখম হচ্ছে না। আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ যে আমাদের এখানে একটা ব্রিজ চাই। আমরা এখানে যাতায়াত করতেছি বাপদাদার আমল থেকেই, মানে এরকম হচ্ছে, বলছে হয়ে যাবে বলতেছে, কিন্তু হচ্ছে না। খুব এটা অসুবিধা হয়, কতজন এখান থেকে পড়ে যায়, মাজা ভেঙে যায়, কত অসুবিধা হচ্ছে লোকের, বলার শেষ নেই এগুলো। আমরা তো চাচ্ছি, এটা আশা করতেছি যে হ্যাঁ এই সরকার এসেছে, আমাদেরকে এটা হয়ে যাবে। সাঁকো থেকে স্বাধীনতা চান নদিয়ার কল্যাণীর কাছড়াপাড়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাসিন্দা। চর যাত্রা সিদ্ধি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের উপর জরাজীর্ণ এই সাঁকো, নিত্য চলে ঝুঁকির যাতায়াত।
একদিকে গ্রাম একটা নয় 3-4টে গ্রাম রয়েছে, অন্যদিকে কল্যাণী শহরের সাথে যোগাযোগ করার জন্য যে মূল রাস্তা যায় গ্রামগুলো থেকে সেই রাস্তা রয়েছে। আর মূল ভরসা হচ্ছে কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজ যে কি অবস্থা রয়েছে সেখানে একেবারে কাঠ, সেই কাঠ কার্যত ভেঙে উধাও হয়ে গেছে। এর উপর দিয়েই 4 থেকে 5 হাজার মানুষ তাদের ভরসা, জীবন জীবিকা থেকে শুরু করে শহরের সাথে যোগাযোগ, হাসপাতাল, স্কুল, কলেজ সর্বত্রই এই কাঠের সেতুর উপর দিয়ে তাদের মূল ভূখণ্ড অর্থাৎ কল্যাণী শহরের সাথে যোগাযোগ স্থাপন করতে হয়। বিগত সরকারের আমলে বারবার জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি এই কাঠের সেতুর। ব্রিজটার অবস্থা খুবই খারাপ। আগে যে সরকার ছিল ওই সরকারকে বলা হয়েছিল, অনেকবার আমরা আবেদন করেছি, অনেকবার অবজেকশন করেছি, করার পরে ব্রিজটা এই মুহূর্তে এরকমই আছে শুরু থেকেই। যে রাত্রেবেলা পেশেন্ট নিয়ে যাই, কোনো ডেলিভারি পেশেন্ট হোক, যেই পেশেন্ট হোক, আমাদের খুবই অসুবিধা হয়। আমরা খাটিয়া করে হোক বা কলে তুলে নিয়ে এসে এই পারে পার করিয়ে এই পার থেকে আমরা নিয়ে যাই। মোটর ভ্যান নিচে পড়ে গেছিল, লোক 2জন বেঁচে গেছে। ওরা অল্প মাল তুলে নিয়ে যাচ্ছিল, ওইখান থেকে ভেঙে গিয়ে পড়ে গেছিল। কি চাইছে, আমাদের পাকা রাস্তা হয়ে গেলে ভালো, ব্রিজ হয়ে গেলে কাজ সুবিধা হয়ে যাবে। ইলেকট্রিক লোক আছে তো, এইখানে গাড়ি বেঁধে যায়, বেঁধে নিয়ে গিয়ে ওইখানে কাজ করে, মানে হেঁটে গিয়ে কাজ করে। কোচবিহারের মাথাভাঙার নয়ারহাট পঞ্চায়েত এলাকার এই ছবিটা দেখুন। সাঁকোর দুর্দশা, পাটাতন একেবারে ফুটি ফাটা, কিন্তু তার মধ্যে দিয়েই গাড়ি যাতায়াত করছে, টোটো চলছে, করতে হবে কারণ আর উপায় নেই। মাথাভাঙা নয়ারহাটের উপুনি নদীর উপর জরাজীর্ণ এই কাঠের সেতু দ্রুত পাকা করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নড়বড়ে এই কাঠের সেতুর উপর দিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর, কারণ এই কাঠের সেতুর মাঝে রয়েছে বাঁশ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঁশ দিয়ে কাঠের সেতু দিয়ে চলাচল করছেন এলাকার সাধারণ মানুষ। অভিযোগ, প্রায় 1 দশক থেকে বেহাল হয়ে পড়ে রয়েছে এই উপুনি কাঠের সেতু, কিন্তু বিগত সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বারংবার জানালেও, আশ্বাস পেলেও কোনো কাজ হয়নি। দারুণ সমস্যা, নিচে কিছু নাই, খালি উপরে যা খালি একটু তক্তাই আছে, মানে ব্রিজ তো পুরো হেলে। টোটোওয়ালাই আর কি আমরা বাস দিয়ে চলছি, আপাতত ব্রিজের ভিতরে চলছি। আমাদের তো কামাই করে খাইতে হবে, তো ব্রিজটা আমাদের, ওইটাই অবজেকশন, মানে ব্রিজটা আমাদের হোক। এখানে কাঠের সেতু তো খুব অবস্থা ভালো না, বেশি খালি টানার উপর দিয়ে আছে। আর পাবলিক জনসাধারণ যেতে খুবই অসুবিধা, বাইক টাইক মোটরসাইকেল টোটো যেতে খুব অসুবিধা। বাস না নিয়ে এই সেতু দিয়ে যাতায়াত করা সম্ভব হয় না। কোন সময় যে ভেঙে যাবে, কোন সময় পড়ে যাবে, কোনো মানুষই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, টোটো অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়িও অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তাকে তো টিএমসি সরকার ছিল, অনেকবার ফটো করছে, কিচ্ছু করতে পারল না। এবার চলুন দার্জিলিংয়ের নকশালবাড়ির খাল বস্তিতে নিয়ে যাই। খেমচি নদীর ওপর ভাঙাচোরা সাঁকো, ঝুঁকি 16 আনা, কিন্তু তারপরেও উপায় নেই, কারণ এতদিন ধরে এরমই বেহাল সাঁকো পড়ে রয়েছে আর যাতায়াতের এটাই ভরসা। প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় এই গ্রামের বাসিন্দাদের। সেই বাঁশের সাঁকো যা কার্যত বিপজ্জনক অবস্থায় দিনের পর দিন, আর এর থেকেই মুক্তির পথ চাইছে এই নকশালবাড়ির খালবস্তির বাসিন্দারা। অনেকটাই বিপজ্জনক আর ঝুঁকিপূর্ণ, যা দিয়ে স্কুল ছাত্রী থেকে শুরু করে এখানকার সাধারণ মানুষ যাতায়াত করেন। 1-2 বছরের সমস্যা নয়, 10 বছর ধরেই এই বাঁশের সাঁকো কার্যত এই মানুষের সমস্যার জায়গা করে রয়েছে। দ্রুত পাকা স্থায়ী সেতু হোক, এই দাবি করছেন এই খালবস্তির বাসিন্দারা। অবস্থা তো এই খারাপ, 200-250 লোক যাওয়া আসি করে, ভয় তো লাগে। ভয় লাগলে আর কি করবো, কোন পঞ্চায়েত বলবো, কাকে বলবো? বর্ষার দিনে পুরো ফ্লাট হয়ে যায়, 2 মোড় 3 মোড় জল হয় এখানে। বাঁশের সাঁকো থাকে না, ভাসে যায়। এরকম মোটামুটি 10-15 বছর ধরে আছে। আমরা চাই একটা পাকার ব্রিজ দাও।